একই আসে না। দেখো কোয়েশ্চেন বলছে two boxes contain 4 and 16 balls respectively. Two balls in the first box and 4 in the second are black. মানে দুটো বক্স আছে, একটাতে 4টে বল আছে, একটাতে 16টা বল আছে। যে বক্সে 4টে বল আছে তার ভেতরে দুটো বল ব্ল্যাক, আর যে বক্সে 16টা বল আছে তার ভেতরে 4টে বল ব্ল্যাক। এটা আমাকে বলে দিয়েছে। এবার কি বলছে, if a box is chosen randomly and two balls are drawn at random, মানে দুটো বক্সের ভেতরে একটা বক্স আমি র্যান্ডামলি তুলছি এবং তার থেকে আমি দুটো বল তুলছি র্যান্ডামলি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট অ্যাট লিস্ট ওয়ান বল ইজ ব্ল্যাক ইফ দ্য বল ইজ নট রিপ্লেস। যদি আমি রিপ্লেস না করে দুটো বল তুলি তার ভেতরে কি প্রবাবিলিটি আছে যে মিনিমাম আমি একটা ব্ল্যাক বল পাবো। তাহলে প্রথমে ভাববে যে দুটো বক্সের থেকে একটা বক্স যখন তুমি সিলেক্ট করছো, তার থেকে যখন তুমি দুটো বল তুলছো, তার ভেতরে এই দুটো বলের ভেতরে ব্ল্যাক বল কিভাবে পেতে পারি। একটা পেতে পারি যে প্রথমবারে ব্ল্যাক বল পেলাম, তারপরে বারে অন্য কালারের বল পেলাম, আদার্স কালারের। দ্বিতীয় হতে পারে প্রথমে আদার্স কালারের বল পেলাম, সেকেন্ড টাইমে ব্ল্যাক বল পেলাম। আর তৃতীয় হতে পারে প্রথমেও ব্ল্যাক বল পেলাম, দ্বিতীয়বারও ব্ল্যাক বল পেলাম। গট ইট? তাহলে আমাকে দেখতে হবে যে দুটো বক্সের থেকে একটা বক্স সিলেক্ট করার প্রবাবিলিটি, দুটো বক্সের থেকে একটা বল সিলেক্ট করার প্রবাবিলিটি হচ্ছে হাফ। কেন হাফ? কারণ তুমি যদি এটাকে কয়েন হিসাবে কনসিডার করো, কয়েনের এই পাশে হেড থাকে, এই পাশে টেল থাকে, তাহলে যদি আমি একটা কয়েনকে টস করি তাহলে আমার হেড পড়ার প্রবাবিলিটি কি হবে? হাফ। হেড পড়ার প্রবাবিলিটি কি হবে? হাফ। তেমনি দুটো বক্সের থেকে একটা বক্স সিলেক্ট করার প্রবাবিলিটি কি হবে? হাফ। ঠিক আছে? তাহলে এবার যদি আমি ধরলাম যে একটা বক্স সিলেক্ট করেছি, হাফ প্রবাবিলিটি আমি সিলেক্ট করেছি একটা বক্স, সেই আমি অ্যাজিউম করলাম যে বক্সটা আমি সিলেক্ট করেছি সেই বক্সটা হচ্ছে 4টে বল আছে যে বক্সে, সেই বক্সটা আমি সিলেক্ট করেছি। তাহলে তার থেকে দুটো ব্ল্যাক বল মিনিমাম পাওয়ার প্রবাবিলিটি কি দাঁড়াবে? তাহলে প্রথমে তো আমি হাফ করব, কারণ আমি দুটো বক্সের ভেতরে যে বক্সটা সিলেক্ট করেছি তার প্রবাবিলিটি কি? হাফ। ইনটু এবার আমি এই কন্ডিশনটাকে অ্যাপ্লাই করছি, প্রথম কন্ডিশনটা, যে প্রথমবারে আমি ব্ল্যাক বল পাবো। কি করে ব্ল্যাক বল পাবো? কারণ আমাকে বলে দিয়েছে যে 4টে বল যেখানে আছে তাতে তার ভেতরে দুটো ব্ল্যাক বল আছে। তাহলে আমি বলতে পারি যে দুটো ব্ল্যাক বলের থেকে একটা ব্ল্যাক বল পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 2C1, আর টোটাল 4টে বলের থেকে আমি একটা বল নিচ্ছি 4C1। গট ইট? এইবার যখন আমি একটা ব্ল্যাক বল পেয়ে গেলাম, তার সাথে সাথে প্রথম কন্ডিশনে তারপরটা কি? আদার্স, অন্য বল পাবো। তাহলে 4টের ভেতরে যদি দুটো ব্ল্যাক বল হয়, আর দুটো কি হবে? অন্য কালারের বল। তাহলে সেই অন্য বলের থেকে যখন আমি একটা বল তুলছি তাহলে সেটা কি হবে? 2C1 বাই টোটাল প্রবাবিলিটি কি হবে? এখন দেখো এটা রিপ্লেস করিনি, কিন্তু রিপ্লেস যেহেতু করিনি তার জন্য একটা বল আমার কমে গেছে, টোটালি 3টে বল আছে, 3C1। এটা কি আমি সিলেক্ট করছি? আদার্স। ঠিক আছে? এটা আদার্স। এটা গেল প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি দাঁড়াচ্ছে? দ্বিতীয় কন্ডিশনে এইটা আমি দেখব। দ্বিতীয় কন্ডিশনে দেখো 4টে বলের থেকে যদি আমি দুটো ব্ল্যাক বল থাকে তাহলে দুটো কি বল থাকবে? দুটো তোমার আদার্স কালারের বল থাকবে। সেই আদার্স কালারের বলটাকে আমি লিখলাম 2C1 বাই 4টে বলের থেকে একটা বল সিলেক্ট করছি তাই 4C1। ঠিক আছে? এইবার যখন আমি ব্ল্যাক কালার সিলেক্ট করে নিলাম, যখন আমি আদার্স কালার সিলেক্ট করে নিলাম, এখন তার সঙ্গে আরেকটা বল তুলবো। এবার আরেকটা বল যখন তুলবো সেই বলটাকে আমার ব্ল্যাক হতে হবে, কারণ অ্যাটলিস্ট মিনিমাম একটা ব্ল্যাক হতে হবে। এবার 4টে বলের ভেতরে দুটো যদি আদার্স কালারের বল হয়, দুটো যদি ব্ল্যাক হয়, তাহলে এই দুটো ব্ল্যাকের থেকে আমি একটা বল তুলবো 2C1। এখন রিমেনিং নাম্বার অফ বলস কত পড়ে আছে? রিমেনিং নাম্বার অফ বলস পড়ে আছে 3C1। তাহলে এটা কি হয়ে গেল? ব্ল্যাক। ঠিক আছে? আমার একটা কোশ্চেন আছে। তোমার কাছে একটা নীল কালারের বল আছে, তোমার কাছে একটা লাল কালারের বল আছে, আর দুটো ব্ল্যাক কালারের বল আছে। এটা একটা পুটলির ভেতরে বন্দি আছে। এটা একটা পুটলির ভেতরে বন্দি আছে। তোমাকে বলেছে যে এইখান থেকে মিনিমাম
একটা ব্ল্যাক বল বের করো উইদাউট রিপ্লেসমেন্ট। তাহলে উইদাউট রিপ্লেসমেন্ট যখন তুমি বের করবে তখন তোমার মাথায় কি আসবে? এটা আসতে পারে প্রথমে যে প্রথমবারে আমার ব্ল্যাক বল বেরোলো, সাথে আমার রেড কালারের বল বেরোলো। উইদাউট একটা ব্ল্যাক বল বের করার পরে এখন রিমেনিং কতগুলো বল আছে? 3টে বল আছে, 3টে বলের ভেতরে এখন রেড কালারের বল বেরোলো। দ্বিতীয় কি হতে পারে? তোমার মাথায় দ্বিতীয় কন্ডিশন এটা দাঁড়াতে পারে যে প্রথমবারে ব্লু কালারের বল বেরোলো, দ্বিতীয়বারে ব্ল্যাক কালারের বল বেরোলো। আর তৃতীয় কন্ডিশন এটা হতে পারে, এটা কিন্তু উইদাউট রিপ্লেসমেন্ট, একটা বের করার পরে রিমেনিং 3টে বলের ভেতরে বের করছো। তৃতীয় কন্ডিশন এটা হতে পারে যে তুমি যে দুটো বল বের করলে, প্রথমবারেও ব্ল্যাক বের করলে, তখন রিমেনিং 3টে বল বাকি আছে, তার থেকেও তুমি ব্ল্যাক পেলে। এবার এটা যদি তোমাকে আরো সিম্পলিফাই করে দিই, আমি যদি দুটোকেই লাল করে দিই, আমি যদি দুটোকেই লাল বল বলি, তাহলে এবার দেখো, এবার তোমার আরো বুঝতে সুবিধা হবে। দুটো লাল বল আছে, দুটো কালো বল আছে। প্রথমবারে তুমি উইদাউট রিপ্লেসমেন্ট এইটা বার করলে অ্যাটলিস্ট 1, দ্বিতীয়বারে অ্যাটলিস্ট 1 উইদাউট রিপ্লেসমেন্ট, আর তৃতীয়বারে উইদাউট রিপ্লেসমেন্ট দুটোই বার করলে। তাহলে এইবার বুঝতে পেরেছো প্রবাবিলিটিটা কি করে খাটছে। এবার থার্ড কন্ডিশনে আমরা যাচ্ছি। থার্ড কন্ডিশনে কি বলছে? থার্ড কন্ডিশনে বলছে যে দুটোই তোমার ব্ল্যাক বল হতে পারে, যে এটা হতে পারে অথবা এটা হতে পারে, অথবা এইটাও তো তোমার হতে পারে যে তোমার কাছে 4টের ভেতরে দুটো ব্ল্যাক বল আছে, তার ভেতরে তুমি একটা ব্ল্যাক বল দেখলে 2c1 বাই 4c1 ইন্টু দ্বিতীয়বারে যখন তুমি আবার পুটলির থেকে হাত ঢোকালে, আমি ধরে নিলাম যে এই বলটা আমি বার করে ফেলেছি, এই 3টের ভেতর থেকে তুমি যখন বার করছো তোমার হাতে আবার এই বলটা পড়লো, ব্ল্যাক কালারই পড়লো। তাহলে এইবার তুমি সেটা কি করে লিখবে? তোমার কাছে দুটো ব্ল্যাক কালারের বল ছিল, তার থেকে তুমি একটা বল তুলে ফেলেছো, তাহলে রিমেনিং ব্ল্যাক কালারের বল কটা আছে? একটা, 1c1 বাই 3c1। বলো, বুঝতে পেরেছো আমার কথা? বোঝা গেছে আমার কথা? বুঝতে পেরেছো? 1c1 বাই 3c1, কারণ দুটোই ব্ল্যাক কালার বেরোচ্ছে। বোঝা গেছে আমার কথা? তাহলে এবার এইটাকে যদি আমি সিম্পলিফাই করে লিখি তাহলে কিরকম দাঁড়াবে দেখো, বলো তো। 1/2 ইন্টু 2/4, হাফ ইন্টু 2/4 ইন্টু 2/3 প্লাস 2/4 ইন্টু 2/3 প্লাস 2/4 ইন্টু 1/3। বলো, ইকুয়েশনটা বুঝতে পেরেছো? ইকুয়েশনটা বোঝা গেছে? এটা করার পরে আসবে 5/12। ক্যালকুলেশন করে দেখো, এই দুই কেটে যাচ্ছে, এখানে কি থাকছে দেখো, এখানে 1/2 ইন্টু 1/3 প্লাস 1/3 প্লাস 1/6। ঠিক আছে? তাহলে এবার এখানে যদি এলসিএম করি, তাহলে এখানে 6 যদি এলসিএম নিই, তাহলে ওপরে এখানে 2 হয়ে যাচ্ছে। 6 এলসিএম নিলে ওপরে এখানে 2 প্লাস 2 প্লাস 1 ইন্টু 2, তাহলে এখানে কি আসছে? 5/12। তাহলে এখানে ক্যালকুলেশন করে আসছে 5/12। তাহলে এইবার এটা গেল প্রথম বক্স। এইবার তোমার কাছে তো আরেকটা বক্স আছে, ধরলাম যে দুটো বক্সের ভেতরে
একটা বক্স সিলেক্ট করার প্রবাবিলিটি যদি হাফ হয়, তাহলে আর একটা বক্স সিলেক্ট করার প্রবাবিলিটিও হাফ হবে। এইবার ধরলাম তুমি দ্বিতীয় বক্সটা সিলেক্ট করেছো যেটাতে 16খানা বল আছে। এবার ধরলাম তুমি দ্বিতীয় বক্সটা সিলেক্ট করেছো যেটাতে 16খানা বল আছে। তাহলে সেক্ষেত্রে সেই ক্যালকুলেশনটা কি হবে, কারণ সেই বক্সটা সিলেক্ট করার প্রবাবিলিটিও হাফ ইন্টু, এইবার এখানে তোমার 4টে ব্ল্যাক বল আছে, 4টে ব্ল্যাক বল আছে, তাহলে আদার্স বল কতগুলো আছে বলো তো? 12টা। 4টে যদি ব্ল্যাক বল হয়, আদার্স বল 12টা। এবার প্রথম কন্ডিশন, প্রথমবারে আমি ব্ল্যাক বল তুলছি, তাহলে কি লিখবো? 4c1 বাই 16 ইন্টু দ্বিতীয়বারে আমি আদার্স কালারের বল তুলছি, দ্বিতীয়বারে আমি আদার্স কালারের বল তুলছি, আদার্স কালারের কতগুলো আছে? 12টা, 12c1 বাই 15c1, ঠিক আছে, প্লাস এইবার প্রথমবারে আমি আদার্স কালারের বল তুলছি, তাহলে আদার্স কালারের বল কতগুলো আছে? 12c1 বাই 16c1 ইন্টু, এবার দ্বিতীয়বারে আমি আবার ব্ল্যাক কালারের বল তুলছি, ব্ল্যাক কালারের বল কি আছে? কটা আছে? 4c1 বাই 15c1 ইন্টু, সরি যোগ, এটা যোগ হবে, যোগ, নিচে লিখছি। থার্ড কন্ডিশনে কি করব? থার্ড কন্ডিশনে দুটোই আমার ব্ল্যাক বল উঠছে, দুটোই যদি ব্ল্যাক বল ওঠে সেটা আমার কি হয়ে যাবে? 4c1 বাই 16c1 ইন্টু 3c1 বাই 15c1। বলো বুঝতে পেরেছো? বোঝা গেছে? তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে আমাদের কি দাঁড়াবে? এটাকে সিম্পলিফাই করলে দাঁড়াবে হাফ ইন্টু 4/16 ইন্টু 12/15 প্লাস 12/16 ইন্টু 4/15 প্লাস 4/16 ইন্টু 3/15। এবার এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে কি দাঁড়াবে? এখান দিয়ে এটা 4 4 16, 3 4 12, 3 5 15, 1/5, 4 4 16, 3 4 12, 3 5 15, 1/5, এটাকে 4 4 16, 3 5 15, তাহলে 4 5 20, তাহলে এখানে কি থাকছে? হাফ ইন্টু 1/5 প্লাস 1/5 প্লাস 1/20, ঠিক আছে। তাহলে এলসিএম যদি তুমি 20 নাও তাহলে তোমার কি থাকছে উপরে? 4 প্লাস 4 প্লাস 1, 4 আর 4 8 আর 1 9, তাহলে এখানে থাকছে হচ্ছে তোমার 9/20 ইন্টু হাফ, তাহলে এখানে কি থাকছে? 9/40। তাহলে সেকেন্ড কন্ডিশনের প্রবাবিলিটি কি? 9/40। তাহলে ফার্স্ট কন্ডিশনের প্রবাবিলিটি ছিল কি? 5/12। ফার্স্ট কন্ডিশনের প্রবাবিলিটি কি ছিল? ফার্স্ট কন্ডিশনের প্রবাবিলিটি ছিল 5/12, আর সেকেন্ড কন্ডিশনের প্রবাবিলিটি কি হলো? 9/40। এবার এটাকে যদি আমি এলসিএম নিই তাহলে কি দাঁড়াচ্ছে? 120, 120 10 50 প্লাস 3 3 নং 27, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে? 77/120। তাহলে আমাদের অ্যান্সার কি হয়ে যাবে? 77/120, কারণ এটা প্রথম কন্ডিশন, প্রথম বক্সে সিলেক্ট করলে এটা দাঁড়াবে, দ্বিতীয় বক্সে সিলেক্ট করলে এটা দাঁড়াবে, দুটোকে যোগ করে দিলাম, যোগ করলে আমার 77/120। দেখো 77/120 আছে নাকি? দেখো অপশন সি তে আছে 77/120। বলো বুঝতে পেরেছো? 94 দেখো কি বলছে, এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 6 সেন্টিমিটার ইজ মেল্টেড and recasted into a hollow cylinder of uniform thickness. Acha, if the external radius of the base of the cylinder is 5 centimeter and its height is 32 centimeter, find the uniform thickness of the cylinder. Acha,
মানে একটা সলিড স্ফিয়ার ছিল, একটা সলিড স্ফিয়ার, স্ফিয়ার তো 3D হয়, মানে সার্কেলটাই 3D আকারে, মানে মনে করো যে একটা ফুটবল, ঠিক আছে, একটা সলিড স্ফিয়ার তার না, আমি স্ফিয়ার কি করে আঁকবো? স্ফিয়ার একটা ফুটবল, ফুটবল তো আমি আঁকতে পারবো না। আমি এইটা বলতে পারবো, এরকম বলতে পারবো, মনে করো যে এটা একটা ফুটবল, এটা একটা স্ফিয়ার, ঠিক আছে, এটা 3D মনে করো, অ্যাজিউম করো যে এটা একটা ফুটবল, ঠিক আছে। তাহলে এটা একটা যদি একটা স্ফিয়ার হয়, স্ফিয়ারের যে ভেতরকার রেডিয়াস, সলিড স্ফিয়ার মানে কোনো জায়গায় ফাঁকা নেই, সেই রেডিয়াসটা ছিল 6 সেন্টিমিটার, এবং সেটাকে মেল্ট করে একটা হলো সিলিন্ডার ইউনিফর্ম থিকনেসের করা হলো, মানে প্রত্যেকটা জায়গায় ইউনিফর্ম থিকনেস থাকবে। দেখায় হলো সিলিন্ডারটা তোমাকে এইভাবে অ্যাজুম করতে হবে, মানে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, এটা একটা সিলিন্ডার আছে, এর ভেতরে আর একটা সিলিন্ডার আছে, এর ভেতরে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে, একটা হলো সিলিন্ডার, ঠিক আছে। কি বলছে? এ সলিড স্ফিয়ার অফ রেডিয়াস 6 সেন্টিমিটার ইজ মেল্টেড ইন ডিকাস্টেড ইনটু এ হলো সিলিন্ডার অফ ইউনিফর্ম থিকনেস, যেখানে প্রত্যেক জায়গার থিকনেস সমান। ইফ দ্য এক্সটার্নাল রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ 5 সেন্টিমিটার, যদি এক্সটার্নাল রেডিয়াস অফ দ্য বেস অফ দ্য সিলিন্ডার ইজ 5 সেন্টিমিটার and its height is 32, হাইট হচ্ছে তোমার 32, height 32, find the uniform thickness of the cylinder, uniform thickness। আচ্ছা, এটা কি করে করবে? দেখো এখানে আমি তোমাদের আগেও বলেছিলাম যে ক্ষেত্রফল তোমার চেঞ্জ হতে পারে, বাট ভলিউম তোমার অলওয়েজ সেম থাকবে। সেক্ষেত্রে তুমি স্ফিয়ারের ভলিউম তোমার 4/3 পাই আর কিউব করো, আর কিউব এখানে 6 সেন্টিমিটার আছে, 6 কিউব করো, ইকুয়ালস টু হলো স্ফিয়ার, মানে একে আমি চেঞ্জ করছি হলো স্ফিয়ারে। হলো স্ফিয়ারের ক্ষেত্রে একটা হচ্ছে এক্সটার্নাল রেডিয়াস, যদি সেন্টার এটা হয় এর থেকে একদম এক্সটার্নাল রেডিয়াস, আর একটা হচ্ছে এর ভেতরকার রেডিয়াস, ইন্টারনাল রেডিয়াস। তাহলে হলো স্ফিয়ার তো তোমার এইটা, এর আমাকে ভলিউম বের করতে গেলে কি করতে হবে? সিলিন্ডারের ভলিউম আমরা জানি পাই আর স্কোয়ার এইচ, তাহলে পাই ইন্টু 32 মানে এইচ ইন্টু আর স্কোয়ার। এবার আর স্কোয়ারের ক্ষেত্রে দেখো এক্সটার্নালের থেকে তুমি যদি ইন্টারনাল বিয়োগ দাও তবেই তুমি ভেতরের হলো স্ফিয়ারের রেডিয়াস পাবে। এক্সটার্নাল ইন্টারনাল যদি তুমি ধরে নাও, ইন্টারনাল রেডিয়াস হচ্ছে তোমার এক্স, তাহলে তুমি এখানে 5 মাইনাস এক্স করবে এর হোল স্কোয়ার, 5 মাইনাস এক্স এর হোল স্কোয়ার করবে, মানে 5 স্কোয়ার মাইনাস এক্স, সরি এর হোল স্কোয়ার না, 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কারণ এটা অ্যাকচুয়ালি দেখাচ্ছে এরকম, এটা অ্যাকচুয়ালি এরকম পাই ইন্টু 32 ইন্টু 5 স্কোয়ার মাইনাস পাই ইন্টু 32 ইন্টু এক্স স্কোয়ার। এই এক্সটার্নাল রেডিয়াস মাইনাস ইন্টারনাল রেডিয়াস করলেই তুমি এখানে হলো স্ফিয়ারের রেডিয়াস পাচ্ছ। তবে সেক্ষেত্রে তুমি দুটোর ভলিউমকে তুমি ইকুয়াল করে দাও, তাহলে দুটোর ভলিউমকে ইকুয়াল করলে এখান থেকে তুমি এক্স স্কোয়ারের মান পাবে। তাহলে দেখো পাই পাই কেটে যাচ্ছে, ঠিক আছে, পাই পাই কেটে যাচ্ছে, তোমার এখানে 4 8 32 8, আর এখানে কি আছে 6 ইন্টু 6 ইন্টু 6, 3 দিয়ে কেটে দাও 2, 2 দিয়ে কেটে দাও 4, ঠিক আছে, তারপরে আবার 2 দিয়ে কাটো, এখানে 3 দিয়ে কাটো, তাহলে এখানে কি থাকছে 6 ইন্টু 3 মানে 3 6 18, 9, এখানে থাকছে 9, আর এখানে কত থাকছে 25 মাইনাস এক্স, তাহলে এক্স ইকুয়াল এক্স স্কোয়ার, এক্স ইকুয়ালস টু কত, এক্স ইকুয়ালস টু তোমার এক্স স্কোয়ার ইকুয়ালস টু তোমার কত, এদিকে গেলে 16, তাহলে এক্স ইকুয়ালস টু কত 4, মানে ইনার রেডিয়াস হচ্ছে তোমার 4, ইনার রেডিয়াস হচ্ছে তোমার 4, এটা তুমি বুঝে গেলে। তাহলে থিকনেসটা কি করে বিচার করবে? থিকনেস মানে কি? থিকনেস মানে হচ্ছে ধরো এখানে তোমার একটা কেক আছে, ঠিক আছে,
ধরে নাও এটা একটা কেক আছে, এর থিকনেস কোনটা? থিকনেস হচ্ছে এই পার্টটা। এই পার্টটা তুমি কি করে বিচার করবে? রেডিয়াসের ভেতরকার ডিফারেন্স দিয়েই তুমি থিকনেস বিচার করবে। যে তুমি এখানে দেখবে যে এদের রেডিয়াসের ভেতরকার ডিফারেন্স কত, রেডিয়াসের ভেতরকার ডিফারেন্সই হচ্ছে তার থিকনেস। তাহলে এক্সটার্নাল রেডিয়াস হলোস্ফিয়ারে কত ছিল? 5। ইন্টারনাল রেডিয়াস কত আসলো? 4। তাহলে এদের ভেতরকার থিকনেস মানে এই পার্টটা, থিকনেস মানে এই পার্টটার কথা বলছে। এদের ভেতরকার থিকনেস কত? রেডিয়াস। তাহলে 5 - 4 = 1। তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? 1 সেন্টিমিটার। তাহলে অপশন সি ইজ আওয়ার অ্যান্সার। বলো, বুঝতে পেরেছো? দেখো কি বলছে, টেবিল গিভেন বিলো শোজ দ্য পার্সেন্টেজ অফ মেন আউট অফ টোটাল মেন হু ওয়ার্কড অন অড ডেজ ইন 3 different months and rest men are working on even number of days, ঠিক আছে, of the respective even number of days of the respective month. আচ্ছা, study the data carefully and answer the following questions. আচ্ছা, কি বলেছে? মান্থস বলে দিয়েছে, টোটাল নাম্বার অফ মেন ওয়ার্ক বলে দিয়েছে, পার্সেন্টেজ অফ মেন ওয়ার্কড অন অড নাম্বার অফ ডেজ। আচ্ছা, তাহলে 30% যদি অড নাম্বারে তোমার কাজ করে, তোমার তাহলে রিমেনিং 70% কোথায় কাজ করবে? ইভেন নাম্বারে, প্রথমটাতে। দ্বিতীয়টাতে 20% অড নাম্বারসে কাজ করলে 80% কাজ করবে ইভেন নাম্বারে, 60% অড নাম্বারে কাজ করলে 40% ইভেন নাম্বারে, ঠিক আছে। এবার তোমাকে কি বলে দিয়েছে? ইচ মেন ওয়ার্কস ফর 8 hours পার ডে। একজন মেন 8 ঘন্টা কাজ করে দিনে। এরপরে কি বলছে? টোটাল ম্যান আওয়ার্স। টোটাল ম্যান আওয়ার্স কি মানে? টোটাল ওয়ার্ক বলে দিয়েছে। টোটাল ম্যান ওয়ার্ক ইন্টু টোটাল নাম্বার অফ ওয়ার্ক ইন্টু 8 hours। তো টোটাল ডে অফ, মানে এটা তোমার কি বলে দিয়েছে? এম ডি এইচ, হুইচ মিনস টোটাল ওয়ার্ক, MDH, ঠিক আছে। এরপরে কোয়েশ্চেন কি বলেছে? টোটাল ম্যান আওয়ার্স অন অড ডেজ অফ মার্চ is what percent of total man hours on even days in of April? তাহলে টোটাল ওয়ার্ক কত? টোটাল ম্যান আওয়ার্স। তাহলে অড নাম্বার অফ ডেজে টোটাল কতজন কাজ করেছে মার্চে? 30%। 30% মিনস 300। তাহলে 300 জন লোক অড নাম্বার অফ ডেজে করেছে মার্চে। কতক্ষণ? অড নাম্বার অফ ডেজ মানে কি? মানে 3, 5? হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, একটা কথা, এখানে মার্চের টোটাল 31টা ডে আছে, 31 দিন, 30 দিন, 31 দিন। তাহলে এখানে অড নাম্বার অফ ডেজ কত হবে আর ইভেন নাম্বার অফ ডেজ কত হবে? দেখো 30 তারিখ পর্যন্ত অড নাম্বার অফ ডেজ দুজনের ক্ষেত্রেই সমান, 15, কিন্তু মার্চের ক্ষেত্রে 31 আছে। তার মানে অড নাম্বার অফ ডেজ কত? 16, আর ইভেন নাম্বার অফ ডেজ কত হবে? 15। এপ্রিলের ক্ষেত্রে কি হবে? 15, আর অগস্টের ক্ষেত্রে কি হবে? আবার 16, ঠিক আছে, নাম্বার অফ ডেজ। তাহলে টোটাল নাম্বার অফ ডে ওয়ার্ক, তাহলে 300 জন 16 দিন অড নাম্বার অফ ডেজে কাজ করেছে, ইনটু টোটাল কত ঘন্টা? 8 আওয়ার্স। এটা কি মার্চের অড নাম্বার অফ ডেজের ম্যান পাওয়ার, টোটাল ওয়ার্ক, ঠিক আছে। ইজ হোয়াট পার্সেন্ট অফ দ্য টোটাল ম্যান আওয়ার্স অন ইভেন নাম্বার অফ ডেজ ইন এপ্রিল? এপ্রিলে কত? এপ্রিলে হচ্ছে তোমার ইভেন নাম্বার অফ ডেজে কত? 316টা 300টা পেলে কি করে? 130% করলাম। এরপরে এপ্রিলে জিজ্ঞেস করেছে হোয়াট পার্সেন্ট অফ ইভেন নাম্বার অফ ডেজ অফ এপ্রিল। এপ্রিলে কি করেছে? 1500 20% অড নাম্বার অফ ডেজে করেছে, তাহলে 80% কোথায় করবে? ইভেন নাম্বার অফ ডেজে। তাহলে 1500 যদি আমি 80% করি, তাহলে কত হয়ে যাচ্ছে? 8 15 120, 1200। 1200 মেন 15 দিন ধরে কাজ করেছে, 8 ঘন্টা ধরে, ঠিক আছে। ইজ হোয়াট পার্সেন্ট? 100%, ঠিক আছে। তাহলে এখানে দুটো শূন্য কেটে গেল, 4 4 4 16, এই দুটো শূন্য কেটে গেল, ঠিক আছে। তাহলে 4/15 ইন্টু 100%, 4/15 মিনস 1/15 মানে 6.66, 4 দিয়ে গুণ করলে তোমার 4 6 24, নিয়ারেস্ট হচ্ছে 26, তো 26 পূর্ণ 2/3%।
বুঝতে পেরেছো? পরের কোয়েশ্চেনটা দেখো, টোটাল ম্যান পাওয়ার অফ এপ্রিল ইজ হাউ মাচ মোর অর লেস দেন টোটাল ম্যান পাওয়ার অফ আগস্ট। টোটাল ম্যান পাওয়ার, এখানে ইভেন অড বলনি, তাহলে 1500 জন ইন্টু 30 দিন ইন্টু 8 ঘন্টা, এটা হচ্ছে এপ্রিলের ম্যান পাওয়ার। ঠিক আছে, ইজ হাউ মাচ মোর অর লেস দেন টোটাল ম্যান পাওয়ার ইন অগস্ট। টোটাল ম্যান পাওয়ার ইন অগস্ট 750 ইন্টু 31 ইন্টু 8 ঘন্টা। তাহলে 8 যদি তুমি কমন নিয়ে নাও, 8 কমন নিলে তোমার এখানে কি কি পড়ে থাকছে, 1500 আর 750। এক কাজ করো, এখানে তুমি 750 কমন নিয়ে নাও। 750 কমন নিলে তোমার এখানে কি পড়ে থাকছে, 2 গুণ 30 মাইনাস 1 গুণ 31। তাহলে এখানে কত থাকছে, 60 মাইনাস 31। তাহলে এখানে কত থাকছে, 9 ঘর 4 2 ঘর 29। তাহলে এখানে তোমার 750 ইন্টু 8 ইন্টু 29 করতে হবে। 750 ইন্টু 8 ইন্টু 29, তাহলে এখানে তুমি যদি করো, তাহলে 5 আর 40 শূন্য হাত থাকছে 4, 7 আর 56, 56 আর 4 60। তাহলে 6000 ইন্টু 29, 6 নং 54, 4 হাত থাকবে 5, 6 দুগুণা 12, 12 আর 5 17, 17,400, না সরি 1,74,000। কিছু আছে, ভুল করলাম নাকি আমি? 750 গুণ 8 গুণ 29 করো তো, 750 গুণ, আচ্ছা এখানে তো ওইভাবে ডাইরেক্ট করতে পারবো না। কেন ডাইরেক্ট করতে পারবো না, কারণ এখানে আবার ইভেন অড ডেজ এর ভেতরে ডিফারেন্স আছে। এপ্রিলটা না হয় তবুও 15-15 আছে, এপ্রিলটাতে সমস্যা হবে না, কারণ এপ্রিলটা তো তোমার 15-15 আছে। কিন্তু নাম্বার অফ মেন্স এর গন্ডগোল, নাম্বার অফ মেন্স আলাদা আছে, দুটো আলাদা আলাদা করতে হবে, ওর জন্য তোমার অ্যান্সার মেলেনি। দেখো এই কোয়েশ্চেনটা কি করে করতে হবে, দেখো এখানে দুটো আলাদা আলাদা করে করতে হবে। কেন আলাদা আলাদা করে করতে হবে, কারণ এখানে নাম্বার অফ মেন্স ডিফারেন্ট আছে, নাম্বার অফ মেন্স নাম্বার অফ ডেজ এর রেসপেক্টে ডিফারেন্ট আছে। এপ্রিলে টোটাল ম্যান পাওয়ার কত, এপ্রিলে টোটাল ম্যান পাওয়ার হচ্ছে, এপ্রিলে তোমার টোটাল তোমার এপ্রিলে 20% কাজ করছে 15 দিন। তাহলে 1500 20% কত, 1500 20% হচ্ছে 300। 300 জন কাজ করছে 15 দিন 8 ঘন্টা করে, রিমেনিং কত থাকছে 1200। এই 1200 কাজ করছে 15 দিন 8 ঘন্টা করে। এইটা হচ্ছে এপ্রিলের ম্যান পাওয়ার। কারণ আমাকে এখানে নাম্বার অফ মেন্স আলাদা আছে ডেজের রেসপেক্টে, তার জন্য আমাকে এখানে একবারে করতে পারলাম না, কারণ এখানে ইভেন অর ডেজের ব্যাপারটা বলে দিয়েছে। তাহলে এখানে 15 আর 8 যদি কমন নিই, তাহলে ভেতরে কত থাকছে, 1500 ইন্টু 15 ইন্টু 8, তাহলে এখানে থাকছে 1500 ইন্টু 15 ইন্টু 8। ঠিক আছে, এবার অগস্টের ক্ষেত্রে কি বলেছে, অগস্টের ক্ষেত্রে বলেছে যে 750 জনের ভেতরে 60%, মানে 5 6 30 শূন্য 3 6 42 42 3 45, 450 কাজ করছে 16 দিন অড নাম্বার অফ ডেজে অগস্টের ক্ষেত্রে, প্লাস রিমেনিং কত থাকছে, রিমেনিং থাকছে যে 300 জন। এই 300 জন ইভেন নাম্বার অফ ডেজ পর্যন্ত কাজ করছে, তাহলে ইন্টু 15। তাহলে এখানে তোমার কি হচ্ছে, এখানে হচ্ছে তোমার দুটো ক্ষেত্রে যদি 8 8 আছে, যদি আমি 8টাকে কমন নিই, 8টাকে কমন নিয়ে আমি বাইরে রেখে দিলাম, ঠিক আছে, কারণ 8 ঘন্টা 8 ঘন্টা কাজ করেছে। তাহলে এখানে তুমি যদি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তোমার দাঁড়াচ্ছে হচ্ছে 500 লং 80 শূন্য হাতে হচ্ছে 8, 400 লং 64, 64 আর 8 72, প্লাস 3 লং 4500 ইন্টু 8।
তাহলে এখানে কত থাকছে 5 7 4 7 11 ইন্টু 8, এটার থেকে এটা বিয়োগ দিতে হবে, এটার থেকে এটা বিয়োগ দিতে হবে। তাহলে এটার থেকে যদি আমি এটা বিয়োগ দিই তাহলে তোমার 8 8 তো কমন চলে যাচ্ছে, আর এখানে কত আছে 15 15 কত 225, দুটো শূন্য 117, দুটো শূন্য বিয়োগ দাও 0 0 8 ঘর 1 এর 1 2, 2 আর 2 মিলে গেলে 0 ইন্টু 8, তাহলে 8 8 64, 8 অক্ষে 8, 86,400, 86,400 হবে তোমার অ্যান্সার। অপশন ডি ইজ ইউর অ্যান্সার। বুঝতে পেরেছো আমার কথা কি করলাম? কারণ দুটোকে দুটো নাম্বার অফ ডেজ আলাদা আছে, ইভেন আর অড ভাগ করে দেওয়া আছে, আর ইভেন আর অড নাম্বার অফ ডেজ এর ভেতরে নাম্বার অফ পার্সনের ভেতরে ডিফারেন্স আছে, নাম্বার অফ পার্সনস এর ভেতরে ডিফারেন্স আছে, যার জন্য আমাকে এটাকে ভেঙে ভেঙে করতে হলো। ইভেনের জন্য আলাদা করতে হলো, অডের জন্য আলাদা করতে হলো ম্যান পাওয়ার, আবার ইভেনের জন্য আলাদা করতে হলো, আবার অডের জন্য আলাদা করতে হলো, করে আমাকে ডিফারেন্স বার করতে হলো। বুঝতে পেরেছো? বোঝা গেছে? দেখো কি বলছে, when an article sold at 28% discount, then profit earned is 29.6%. X is the profit percent when the article is sold at 30% discount. আচ্ছা, তার মানে এখানে x এর ভ্যালু বার করতে বলেছে। তাহলে যদি এখানে যদি প্রথমবারে প্রফিট আর্ন করছে কত 29.6%, যদি মনে করি সিপি হচ্ছে আমার 100, তাহলে এসপি কত হওয়ার কথা ছিল 129.6, ঠিক আছে? তাহলে এবার কি বলছে, এখানে আবার 28% ডিসকাউন্ট দেওয়া হয়েছে। 28% যদি ডিসকাউন্ট দেওয়া হয় তার মানে 100 টাকা যদি তার এমপি হয় তাতে 78 টাকা ছাড় দেওয়া হয়েছে, 72 টাকায় বিক্রি করা হয়েছে, মানে 72 টাকা অ্যাকর্ডিং টু দিস এসপি হওয়ার কথা ছিল। তাহলে আমি বলতে পারি যে 72 ইউনিটের ভ্যালু হচ্ছে তোমার 129.6, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 129.6 বাই 72, তাহলে এমপি কত, মার্ক প্রাইস কত 100 ইউনিট, তাহলে ইকুয়ালস টু কত 129.6 বাই 72 ইন্টু 100, ঠিক আছে? পয়েন্ট তুলে গেল, একটা শূন্য কেটে গেল। আর যদি আমি 72 দিয়ে কাটি, 12 দিয়ে যদি কাটি, 12 অক্ষে 12, 8 বারং 96, 6 বারং 72, 6 দিয়ে যদি কাটো 6 অক্ষে 6, 6টা 48, তাহলে উপরে গেল 18, ঠিক আছে? তাহলে 18 মানে 180 হচ্ছে এমপি অ্যাকর্ডিং টু দিস, 180 হচ্ছে এমপি, ঠিক আছে? এইবার কি বলেছে, এক্স ইজ দ্য প্রফিট পার্সেন্ট হোয়েন ইট ইজ সোল্ড অ্যাট 30% ডিসকাউন্ট। তাহলে এখন এটাকে যদি আমি 30% ডিসকাউন্টে বেচি, 30 আমাকে পার্সেন্টেজ বের করতে বলেছে, আমার অ্যাকচুয়াল ভ্যালু লাগবে না তো। যদি আমি এখন থেকে 30% ডিসকাউন্টে বেচি তাহলে এসপি কত হবে, তাহলে এর 30% মানে 3 18 54 মাইনাস 54 করো, করলে তোমার কত থাকছে 6 ঘর 5 এর 1 6 2 ঘর 126, ইট ইজ দ্য এসপি। আর সিপি আমাদের কত 100, তাহলে এখন প্রফিট পার্সেন্ট কত, মানে এক্স এর ভ্যালু কত 26%। কি করে 26%, 26 বাই 100 ইন্টু 100 কেটে গেল। তাহলে অ্যাকর্ডিং টু দিস কোয়ান্টিটি 1 এক্স এর ভ্যালু হচ্ছে 26%, আর এখানে কোয়ান্টিটি 2 হচ্ছে 38, তাহলে কোনটা বড়, কোয়ান্টিটি 2 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 1। বলো বুঝতে পেরেছো? দেখো কি বলছে, 12 men can complete a work in 10 days, 18 women can do the same work in 20 days, 27 children can do the work in 20 days, 9 women and 9 children together do that work for 16 days, ঠিক আছে? এবার কি বলছে, নাম্বার অফ মেন রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক ইন 1 day, তাহলে কতজন মেন লাগবে রিমেনিং কাজটা করতে, ঠিক আছে? এবার মেন ওমেন চিলড্রেন তিনজনেই আছে, আমি ধরে নিলাম যে একটা ওমেন একটা চিলড্রেন আর একটা মেনের এফিসিয়েন্সি হচ্ছে একটা ওমেন
একটা চিলড্রেন আর একটা মেনের এফিসিয়েন্সি হচ্ছে MCW। ঠিক আছে, এটা আমি সাপোজ করে নিলাম। তাহলে এবার কি বলেছে, এবার বলেছে 10 জন মেন যে কাজটা, সরি 12 জন মেন যে কাজটা 10 দিনে করে, মানে 12M ইন্টু 10 ইকুয়ালস টু 18 ওমেন সেই কাজটা 18 দিনে করবে। 18W ইন্টু 20 ডেজ। তাহলে এবার এখান থেকে মেন আর ওমেনের এফিসিয়েন্সি পেয়ে যাবো। মেন আর এফিসিয়েন্সি কি হবে, 2 দিয়ে কাটো 6, 6 দিয়ে কাটো 3, তাহলে মেন আর ওমেনের এফিসিয়েন্সি বেরোলে কত, 3/1। ঠিক আছে, মেন আর ওমেনের এফিসিয়েন্সি। এইবার আমাকে চিলড্রেনের এফিসিয়েন্সি বার করতে হবে। তার জন্য কি করব, তার জন্য এবার আমি 18 ওমেন যে কাজটা 20 দিনে করে, 27 চিলড্রেন সেই কাজটা 20 দিনে করবে। 20 কেটে গেল, 3 6 18, 9 2 18, 3 9 27। ওমেন আর চিলড্রেনের এফিসিয়েন্সি 3/2। ঠিক আছে, ওমেন আর চিলড্রেনের এফিসিয়েন্সি 3/2। তাহলে মেন, ওমেন আর চিলড্রেনের এফিসিয়েন্সি রেশিও কি হবে, ওমেন 3 আছে, তাহলে এখানে 3 দিয়ে গুণ করে দাও। তাহলে মেনের এফিসিয়েন্সি 9, ওমেনের এফিসিয়েন্সি 3, আর চিলড্রেনের এফিসিয়েন্সি 2। ঠিক আছে, এইটুকুনি বেরিয়ে গেল। এইবার আমাকে দেখতে হবে যে টোটাল ওয়ার্ক কতটা। টোটাল ওয়ার্ক বার করতে গেলে কি করতে হবে, টোটাল ওয়ার্ক বার করতে যে কোনো একটাতে বসিয়ে দাও। 12 মেন, 12 ইন্টু 9 প্লাস, সরি 12 ইন্টু 9, টোটাল কাজটা কত দিনে করছে, টোটাল কাজটা আমার এটা 10 দিনে কমপ্লিট করছে। তাহলে টোটাল ওয়ার্ক কত, টোটাল ওয়ার্ক 1080। টোটাল ওয়ার্ক হচ্ছে তোমার 1080। কি বলছে, 12 men can complete a work in 10 days। 18 into 3, 3 8 54, 54 গুণ 2, 4 2 8, হ্যাঁ ঠিকই আছে, 1080। ঠিক আছে, এবার টোটাল ওয়ার্ক যদি আমার 1080 বেরিয়ে যায়, এবার কি বলেছে, 9 women and 9 children together do that work for 16 days। তাহলে 9 women, 9 into 3 প্লাস 9 children, 9 into 2, এরা দুজনে মিলে 16 দিন পর্যন্ত কাজ করে। তাহলে টোটাল এটা কত কাজ করে, 27 প্লাস 18, এখানে হচ্ছে তোমার 45 গুণ 16, 5 লং 80, শূন্য হাতে থাকছে 8, 4 লং 64, 64 আর 8 72। রিমেনিং কত ওয়ার্ক করে থাকে, 1000, এটার থেকে এটা বাদ দাও, তাহলে 0 6 3, 360 ইউনিট ওয়ার্ক করে আছে। এই 360 ইউনিট ওয়ার্ক কে করবে, হাউ মেনি নাম্বার অফ মেন্স আর রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, how many number of men required to complete the remaining work in one day। ঠিক আছে, তাহলে দেখো এখানে তোমার একদিনে সব পুরো কাজটা করতে হবে, তাহলে কতগুলো মেন লাগবে। ঠিক আছে, একদিনে টোটাল কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে 360 ইউনিট কাজ বাকি আছে। প্রথম কথা হচ্ছে 360 ইউনিট তোমার কাজ বাকি আছে। ঠিক আছে, তাহলে 360 ইউনিট যদি কাজ বাকি থাকে, তাতে যদি আমি একদিন টাইম এর ভেতরে কমপ্লিট করতে হয়, তাহলে তোমার টোটাল এফিসিয়েন্সি কত লাগছে, টোটাল এফিসিয়েন্সি তোমার 360 ইউনিট লাগছে, টোটাল এফিসিয়েন্সি আমার 360 ইউনিট লাগছে টোটাল এফিসিয়েন্সি। তাহলে নাম্বার অফ মেন কত, 9 দিয়ে ভাগ করে দাও, 40। তাহলে নাম্বার অফ মেন কত লাগছে, নাম্বার অফ মেন লাগছে 40, কারণ
টোটাল এটা কি এটা টোটাল এফিসিয়েন্সি। টোটাল এফিসিয়েন্সি পার মেন এফিসিয়েন্সি কত 9 করে, 9 দিয়ে ভাগ করে দাও 40, তাহলে নাম্বার অফ মেন কত লাগছে 40। তাহলে কোয়ান্টিটি 1 এর ভ্যালু হচ্ছে 40 আর কোয়ান্টিটি 2 হচ্ছে 36। তাহলে কোয়ান্টিটি 1 ইজ গ্রেটার দেন কোয়ান্টিটি 2। বুঝতে পেরেছো? দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে। কোয়ান্টিটি 1, টাইম টেকেন টু ফিল দ্য ট্যাঙ্ক A, B, C are opened in every alternate minute starting with A and ending with C. A, B, C alone takes 20 minutes, 15 minutes, 12 minutes. তাহলে A, B, C আছে। দাঁড়াও দাদা,